দীর্ঘ ৫ বছর পর আমার মামাতো ভাই আদ্র দেশে ফিরেছে। আমরা সবাই বাড়ির গেটে দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যে ওনার বাড়ি এসে পৌঁছলো। আদ্র গাড়ি থেকে নামার পর ওনার সাথে আরেকজন ও নামলো, যাকে দেখে আমার বুকের ভিতর ধক করে উঠল। আমি কখনো আদ্র ভাই এর সাথে ওনাকে আশা করিনি, এতগুলি বছর পর ওনাকে দেখব আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু উনি হঠাৎ করে এত বছর পর এবার এখানে কেন আসলো? খুব তো ৫ বছর আগে আমাকে কাঁদিয়ে চলে গিয়েছিল, তাহলে আবার ফিরে আসলো কেন? ভালোই তো ছিলাম ওনার ফেলে যাওয়া স্মৃতি নিয়ে। মাহির ভাবনার মাঝেই মেহরাব গাড়ি থেকে বেরিয়ে আদ্রর সাথে বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার আগে একবার মাহির দিকে তাকালো, তারপর আবারও চোখ ফিরে নিল। কিরে পিচ্ছি বুড়ি, এভাবে এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আদ্র কোথায়? মাহির হুঁশ ফিরলো কোনো রকমে, নিজেকে সামনে নিয়ে বলল, আদ্র ভাইয়া, আমি মোটেও আর পিচ্ছি নয়, আমি এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। ও তাই বুঝি? আমি আরও ভাবলাম তুই এখনও সেই ৫ বছর আগের পিচ্ছিটাই আছিস। আদ্র মাহির পিছনে না লেগে ভিতরে যা, দাদু কিন্তু তোদের দুজনের উপরে অনেক রেগে আছে। সেই যে বাড়ি থেকে দুটো করে বেরিয়ে গেলে আর ফিরলে ৫ বছর পর, অনেকটা সময় হেরে তোদেরকে আমার কথা একবারও মনে পড়েনি? আর মেহারা ছোট মাকে একবারে ভুলে গেলি? আদ্র কথা না হয় ছেড়ে দিলাম, শেষে কিনা তুইও। ছোট মা তুমি প্লিজ রাগ করো না, তোমার বদ রাগী শ্বশুরটা ওভাবে বোকা না দিলে কি আমরা যেতাম বলো? সব দোষ তোমার ওই বাদ রাগী শ্বশুরটার। মেহরাব তুই ঠিক বলছিস। তা আম্মু, তোমার ওই রাগী অবসরপ্রাপ্ত কর্নেল দে গ্রেট আলতাফ চৌধুরী কোথায়? আদ্র আর মেহরাব দুজন দুদিক থেকে শাহানা আদ্রর মাকে জড়িয়ে ধরে বলল, ফাজিল ছেলে, দাদুকে এমন বলতে হয়? যা গিয়ে দেখ, ওনার রুমেই আছে, অনেক রেগে আছে। আচ্ছা তুমি থাকো, আমরা গেলাম। আদ্র আগে আগে চলে গেল। মেহরাব যেতে গেল, দেখলো মাহি দরজার সাথে লেগে দাঁড়িয়ে আছে। মাহির দিকে এক পলক তাকিয়ে আদ্র পিছু পিছু চলে গেল। সত্যি মেহরাব ভাই, আপনি কখনোই আমার ভালোবাসাটা বুঝলেন না, সব সময় মতো আবেগ ভেবেই উড়িয়ে দিলেন। যদি কখনো বুঝতেন যে এটা ক্ষণিকের আবেগ নয়, অফুরন্ত ভালোবাসা, তাহলে হয়তো আমাকে এতটা অবহেলা করতে পারতেন না। তবে আমি জানি আপনি একদিন বুঝবেন আমার ভালোবাসা, তবে তখন অনেক দেরি না হয়ে যায়। মনে মনে কথাগুলি বলে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিয়ে নিজের রুমে চলে গেল মাহি। মেহরাব আর আদ্র মাথা নিচু করে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। বাড়ির সবাই এই একজনকে খুব ভয় পায়, তবে ভালোবাসে আর সম্মানও করে। আর মেহরাব আর আদ্র তো আলতাফ চৌধুরী এর চোখের মণি, দুজনকে অনেক ভালোবেসে উনি। তবে এখন উনি খুব রেগে আছে ওদের দুজন এর উপর। সামান্য তো একটু রাগই করেছিল, তাই বলে এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে? তাও আবার ১-২টা বছর না, পুরো ৫ বছর পর ফিরে আসলো। দাদু তুমি আমাদের মারো কাটো, যা ইচ্ছে শাস্তি দাও, তবু প্লিজ আমাদের সাথে কথা বলো। তুমি এভাবে কথা না বলে মুখ ঘুরিয়ে রাখলে আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ দাদু, আর তুমি জানো আমরা আর তোমার সে বেকার নাতি নেই, আমরা এখন অনেক বড় একটা রেস্টুরেন্ট এর মালিক। আমাদের বিজনেস প্রায় সারা বাংলাদেশ। তুমি আর আমাদের বেকার বলতে পারবে না। এখন তো আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, এবার তো কথা বলো প্লিজ দাদু। পিছনে মুখ করে দাঁড়িয়ে থাকা আলতাফ চৌধুরী এবার পিছনে ঘুরে তাকিয়ে বলল, তোরা আমাকে কি ভাবিস বলতো? আমি পাথর, ওরে আমারও কষ্ট হয়, আমিও তোদের ভালোবাসি, হ্যাঁ প্রকাশ করতে পারি না, এটাই আমার সমস্যা। তাই বলে তোরা আমায় এভাবে ছেড়ে চলে যাবি? আর মেহরাব তুই আমায় পর ভাবতে পারিস, কিন্তু আমি নয়। তুই শুধু আমার বান্ধবী, নাতি ছেলে নয়। আদ্রর মতো তোকেও আমি আমার ছেলে সন্তানই মনে করি। হয়তো তোরা দুজন আমায় পর ভাবতে পারিস, তবে আমি না। কথাটা বলতে মেহরাব আর আদ্র এসে আলতাফ চৌধুরীকে জড়িয়ে ধরলো। কে বলেছে আমি তোমায় পর ভাবি? তুমিও তো আমি দাদু, আর আমরা তোমায় অনেক বেশি ভালোবাসি। আলতাফ চৌধুরী এবার ওদের দুজনকে জড়িয়ে ধরে আদর করে কান্না মিশতে হাসি দিয়ে বলল, যাক অবশেষে সব ঠিক হলো, এবার শান্তিতে আদ্র আর মাহির বিয়েটা দেওয়া যাবে। আলতাফ চৌধুরীর কথা শুনে আদ্র আর মেহরাব এর হাসি মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আচ্ছা তোরা অনেক দূর থেকে এসেছিস, আগে গিয়ে হাত মুখ ধুয়ে নে, তারপর বসে এসব নিয়ে আলোচনা করা যাবে, ওকে? আদ্র দাদুকে বিদায় জানিয়ে রুম থেকে বেরিয়ে গেল। দাদু আমিও যাই, ভালো বাসায় যেতে হবে, আব্বু আম্মু চিন্তা করছে। মেহরাব ও বিদায় নিয়ে চিন্তিত মুখ করে রুম থেকে বেরিয়ে গেল।
মাহি এদিকে আসতেছিল। তখনই মেহরাব এর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে যাচ্ছিল। তখনই মেহরাব মাহিকে ধরে ফেলল। এক হাত মাহির কোমরে আর অন্য হাত মাহির মাথায়। আর মাহি চোখ দুটো বন্ধ করে শক্ত হাতে মেহরাব এর শার্ট এর কলার ধরে আছে। মেহরাব অপলক দৃষ্টিতে মাহির দিকে তাকিয়ে আছে, যেন কত বছর পিপাসা মিটাচ্ছে। চোখের পলক ফেলতে ভুলে গেছে, মনে হচ্ছে চোখের পলক ফেললেই দেখা কম হয়ে যাবে। মাহি আস্তে করে চোখ মিলে তাকালো, দেখলো এক জোড়া চোখ মাতাল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন চোখের ভাষায় অনেক কিছু বলতে চাইছে। মেহরাব এক হাত দিয়ে মাহির মুখের উপর আসা চুলগুলি আলতো করে সরিয়ে দিল, নিজের অজান্তে ঠোঁট দুটি এগিয়ে নিয়ে গেল মাহির কপাল এর দিকে। মাহি নিজের রাগ অভিমান ভুলে আবেশে চোখ দুটি বন্ধ করে নিল। মেহরাব এর কিছু একটা মনে পুরাই হওয়া ছেড়ে দিল। আবেগের বসে এ অনেক বড় ভুল করতে যাচ্ছিল। মেহরাব এর কিছু একটা মনে পুরাই হস আসতে ও মাহিকে ছেড়ে দিল। আবেগের বসে ও অনেক বড় ভুল করতে যাচ্ছিল। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও মেহরাব এর কোনো সারা শব্দ না পেয়ে মাহি চোখ মিলে তাকালো। কিভাবে হাঁটিস যে যখন তখন সেখানে পড়ে যাস? এত বড় হয়েছিস এখনো ভালো করে হাঁটা শিখলি না? এরপর থেকে ভালো করে দেখে শুনে হাঁটবি, নয়তো পরেরবার আর আমি ধরতে আসবো না। যত সব কথাগুলো বলে মেহরাব চলে গেল। আর মাহি টলমল চোখে মেহরাব এ যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। এটা কোনো নিয়ম হলো? আম্মু এই নিয়ম কে তৈরি করছে বলো তো? নিজের ফুফাতো বোনকে বিয়ে করতে হবে, এটা কোনো কথা? তোর দাদুর ও আগে থেকে এই নিয়ম মেনে আসছে। তোর দাদু তার ফুফাতো বোনকে বিয়ে করছে, আর তোর বাবাও তার ফুফাতো বোনকে বিয়ে করছে, তাই সেই নিয়ম অনুযায়ী তোকেও মাহিকে বিয়ে করতে হবে। হ্যাঁ, তুই আসবি বলে মাহি সেখানে এসেছে। ও হয়তো কালকে চলে যাবে, ওকে গিয়ে দিয়ে আসবি, নয়তো দাদু রাগ করবে। আমি মানি না এই অদ্ভুত নিয়ম। আরে নিজের ও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে না? তোকে যখন বলা হয়েছে মাইকে বিয়ে করা লাগবে তো লাগবে, বাবা যা বলছে তাই হবে, আর কোনো কথা হবে না। ওকে কিন্তু বাবা আদ্র কিছু বলার আগেই মেহরার এখানে চলে আসলো। আদ্র, আমি বাসায় যাচ্ছি, তুই যাবি নাকি আমি একাই চলে যাব? আরে না, দাঁড়া, আমিও যাব। আদ্র মেহরার সবার থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। উদ্দেশ্য মেহরাবার বাসায় যাওয়া। আদ্র ড্রাইভ করছে আর মেহরার বয়সে আছে। ড্রাইভ করতে করতে আদ্র কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল। তখনই ওর গাড়ির সাথে কিছু একটা ধাক্কা লাগলো। ও শিট, দেখে ড্রাইভ করবি তো। দেখে কি হলো মেহরাব? এর কথা মতো আদ্র গাড়ি থেকে নেমে বেরিয়ে আসলো। ইয়ানা স্কুটি নিয়ে একটু বেরিয়েছিল, বাজার করতে হবে সেই জন্য। তখনই ওর সামনে বড় একটা কার চলে আসলো, আর ও তাল সামলাতে না পেরে কারটার সাথে ধাক্কা লেগে গেল। আদ্র বাইরে বেরিয়ে এসে দেখলো একটা মেয়ে স্কুটি নিয়ে ওর গাড়ির সামনে পড়ে গেছে। তাই ও সাহায্য করার জন্য ইয়ানার কাছ থেকে যেতেই না ইয়ানা বলে উঠলো, এই ফাজে লোক, নিচে বড় গাড়ি আছে বলে কি ইচ্ছে মতো ড্রাইভ করবেন? রাস্তাটা কি আপনাদের দাদার? বদলুক একটা, যখন গাড়ি চালাতেই পারেন না তখন গাড়ি নিয়ে বার হন কেন রাস্তায়? হেই, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কী সব কথা বলছেন? মানছি যে আমার গাড়ির সাথে ভুল করে আপনার স্কুটি ধাক্কা লেগে গেছে, তাই বলে কী সব বাপ দাদা তুলে কথা বলছেন? তা আমার না হয় রাস্তাটা দাদার, না হয় তা এই রাস্তাটা কি আপনার বাবার? না রে, আপনার বাবার আর আপনার বাবার আর আমার আঙ্কেল লাগে, চোখ থাকতে অন্ধ কথাকার। ইয়ানারে হেন কথায় আদ্র পুরায় বোকা মনে গেছে, আবার এক দিক থেকে রেগে ফেটে যাচ্ছে। তবু দাঁতে দাঁত চেপে বলল, আমি না হয় চোখ থাকতে অন্ধ, তা আপনার তো বড় বড় গরুর মতো দুটো চোখ আছে, তাহলে মরতে আমার গাড়ির সামনে আসলেন কেন? এখন আমি কি বলবো? না, হেরে গেল চলবে না, কিছু তো একটা বলে জিততেই হবে। মেয়েরা কখনো ছেলেদের সাথে ঝগড়া হেরে যায় না। মনে মনে কথাগুলি বলে ইয়ানা বলল, এই শুনুন, মাঝ রাস্তায় পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না তো। জগরটি লগ একটা, আমরা আলুগুলো সব ফেটে চুচির হয়ে গেল রে। কি এখন তো দেখছি আপনি শুধু অন্ধ নন, সাথে কানে খাটো, কেউ কারো থেকে কম নন। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে দুজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও আদ্র না আসার মেহরাব গাড়ি থেকে নামলো।
দুপাশে তাকিয়ে দেখলো দুপাশে একদম জ্যাম হয়ে গেছে, আর একজন রেগে গেছে নাগারে হরন দিয়ে যাচ্ছে, তবু আদ্র ইয়ানার কোনো হোশ নেই। দুজনে সামান্য ঝগড়া করে যাচ্ছে। মেহরাব জলদি করে আদ্রর কাছে গেল। আপনার মতো মেয়ে যাই বউ হবে তারা আর বেঁচে থাকতে হবে না, মরার আগেই বেচারা জীবনটা নরক হয়ে যাবে। এই শুনুন, আপনাকে আর বিয়ে নিয়ে ভাবতে হবে না। আমি জানি আমি কেমন, আর যাই হোক আপনার মতো জগরটে কোনো লোককে বিয়ে করবেন না। আদ্র কি হচ্ছে, কি বাচ্চাদের মতো মাঝে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছিস? ভালো করে চারপাশে তাকিয়ে দেখ, পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে। চল এখান থেকে। আদ্রকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যেতে যেতে বলল মেহরাব, আপনাকে আমি দেখে নিব। মিস বকবক যেতে যেতে বলল আদ্র, দেখুন ভালো করে দেখুন, সামনেই তো আসি জগরটে লোক একটা। গাইজ, গল্পটা কেমন হয়েছে তো জানাবেন কমেন্টে। নেক্সট পার্ট আসবে ইনশাল্লাহ।